প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল কার্যক্রম শুরু। মানিকগঞ্জের স্বতন্ত্র প্রার্থীকে হেনস্থার ঘটনায় এখনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন নিয়ে কোন্দলের জেরে কোণঠাসা বিএনপি প্রার্থীর। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা বিদ্রোহী শহীদুল আলমের। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর শৈত্যপ্রবাহ অব্যাহত। হিম বাতাস আর তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। খুব ঠান্ডা বাবা, এবার ঠান্ডাতে থাকা যায় না। খুব কষ্টে আছি ছাওয়া পাওয়া নিয়ে ঠান্ডার মধ্যে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো আপিল কার্যক্রম। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই। অন্যান্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই, শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না, এটাই আমার অপরাধ। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা হেনস্থার ঘটনায় এখনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। হেনস্থার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রার্থী। রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাকে হেনস্থা করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা তৈরি হয়। ভিডিওতে দেখা যায় আতাউর রহমান আতাকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বহিষ্কৃত নেতা মানিকগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। একই সময় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এই বিষয়ে আপত্তি জানান আতা, বিপরীতে তাকে থামিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে সম্মেলন কক্ষ থেকে আতাকে বিএনপি প্রার্থী রিতার সমর্থকরা বের করে দেন। তবে বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ, আতা আপত্তিকর মন্তব্য করায় তাকে বের করে দেওয়া হয়েছে। টানা আন্দোলনেও বিএনপির প্রার্থী বদল হয়নি সাতক্ষীরা 3 আসনে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। তবে 100% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের ঘোষণা দেন এই প্রার্থী। অন্যদিকে কোণঠাসা হয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা 3 আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা 17 দিন চলে বিক্ষোভ, কিন্তু তাতে সাড়া দেয়নি দল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হন ডাক্তার শহীদুল আলম। তবে 1% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় যাচাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হয় তার। মনোনয়নপত্রে আমার মোহাম্মদ শহীদুল আলম একটি ভুল আছে, তার প্রেক্ষিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব। আসনটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন দলীয় টিকিট পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আনন্দ মিছিল সফল হয়নি তার। তবে এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। উত্তেজনা থামছেই না সাতক্ষীরা 3 আসনে। ডাক্তার শহীদুল আলম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই বাছাইতে অবৈধ ঘোষণা। শুরু হলো নতুন করে নির্বাচনী মাঠে তার টিকে থাকার লড়াই। এখন শেষ পর্যন্ত তিনি কি টিকতে পারবেন নির্বাচনী মাঠে, নাকি ছিটকে যাবেন?
এখন সেটি দেখার অপেক্ষা। তার আগে আমরা জানতে চাই আসনটির বিএনপির নেতাকর্মীরা কি ভাবছেন। বিএনপির নেতাকর্মীদের একাংশের আশা আপিলে মনোনয়ন ফিরে পাবেন ডাক্তার শহীদুল আলম। জানান তার সমর্থনে ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা। কিছু পেপার জটিলতার কারণে সেটা বাতিল করছে, তবে আমরা আশাবাদী তিনি তার মনোনয়ন ফিরে পাবেন। ডাক্তার শহীদুল আলম মাঠে নামলে ওনার জনপ্রিয়তা একটা অন্যরকম ব্যাপার। ওখানে যে বিএনপির যে প্রার্থী কাজী আলাউদ্দিন, তার সাথে কোনো সাধারণ জনগণ নেই, কোনো নেতাকর্মী নেই। শহীদুল আলম ভাই তিনি আমাদের বিগত দিনে সুখে দুঃখে হামলা মামলা দমন নিপীড়নে আমাদের সবসময় খোঁজ নিতেন। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ভেদাভেদ হওয়ার সুযোগ নেই। প্রতীক যেখানে, নেতাকর্মীরা সেখানেই থাকবে বলছেন জেলা বিএনপির নেতারা। এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল তারা হয়তো হিংসাত্মক মনোভাব নিয়ে দুই একজন মানুষ তারা এদিক ওদিক করতে পারে, কিন্তু যখন আমাদের চূড়ান্ত পর্যায়ে আমাদের ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আমাদের আসবে, তখন ধানের শীষের বাইরে একটি নেতাকর্মী তারা যায় বলে মনে করি না। মনোনয়ন যাচাই কার্যক্রমে জেলার 4টি আসনে 10 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী মাঠ প্রস্তুত বলছেন রিটার্নিং কর্মকর্তা। 4টি আসনে মোট 19 জনের বৈধ ঘোষণা করা হয়েছে এবং 10 জন বাতিল হয়েছে। ধন্যবাদ। এবং এই রায়ের বিরুদ্ধে, রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে। আইন শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য জয়েন্ট ভিজিলেন্স যেটা বলছে, যৌথ টহল যেটি, সেটিও অব্যাহত আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভোটের আর কিছুদিন বাকি। এবার ভোটাররা নিজেদের সংসদ সদস্য বাছাইয়ের পাশাপাশি ভোট দেবেন গণভোটে। ভোটের দিন হ্যাঁ এবং না ভোটেই ভাগ্য নির্ধারণ হবে জুলাই সনদে থাকা প্রস্তাবগুলোর। এই গণভোট সম্পর্কে গ্রাম থেকে শহরের খেটে খাওয়া মানুষ, প্রবাসী ও তরুণরা কতটুকু জানেন? আর ভোটের আগে গণভোটের বিষয়ে কি করছে নির্বাচন কমিশন, তাই জানবো সাগর ফরাজের প্রতিবেদনে। শহর থেকে 23 কিলোমিটার দূরে, যেখানে বিদ্যুৎ দিনে কয়েক ঘন্টা আসে আশীর্বাদ হয়ে, সড়ক পথ নাজুক হওয়ায় মৌলিক অনেক অধিকারই সরাসরি পৌঁছায় না জামালপুরের প্রান্তিক এই গ্রামগুলোতে। জাতীয় সংসদের প্রার্থী বাছাইয়ের ভোট অনেকবারই দিয়েছেন এই জনপদের মানুষ। তবে এবার গণভোটের পালা। হ্যাঁ এবং না ভোট নিয়ে কি বলছেন প্রান্তিকের এই খেটে খাওয়া মানুষগুলো, আর জানেনই বা কতটুকু? গণভোট সম্পর্কে জানি না, কিন্তু আগে যেমন ভাবে ভোট দিয়েছে এমনি দিয়েছি। আজকে আপনার কাছে শুনলাম নতুন। হানা বুঝি না তো, হানা কি না, না আমাদের হানা আমাদের ভোট দিলে হাই পাবো, আর না বদল নাই বুঝলে মিনে রিনে নাকি। এলাকার মানুষ আসলে ওইভাবে তো প্রচারণা হয় নাই, সেটা প্রচারণা করা উচিত, করা হয় নাই। এবার আসি শহরের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর কাছে। গণভোট নিয়ে তাদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। তারা কি বলছেন এই ভোট নিয়ে? জীবন বলায় একটা করে ভোট দিছি, এখন 2টা করে ভোট দিতে হবে। 2টা করে ভোট দিতে 2 নম্বরটা জানি না, আর দিলে কি হবে না দিলে কি হবে এইটাও জানি না। আমরা তো আসলে দেই নেই, এখন তো জানলাম আমরা ভালো হইতো, আমরা জানতাম বুঝতাম। এবার ভোটে বড় প্রভাব ফেলবে তরুণ ও প্রবাসী ভোটারদের মতামত। তারাই বা কতটুকু জানেন? আমরা বিদেশিরা এটা নিয়ে বিভ্রান্ত মধ্যে পড়েছি। গণভোটটা কি, আমরা কি দেব কি দেব না, যে এই বিষয়ে যদি সরকার যদি বেশি প্রচার প্রচারণা চালায়, তাহলে ভোটাররা হয়তো বেশি কিছু জানতে পারবে। এদিকে গণভোট সম্পর্কে তথ্য মন্ত্রণালয় সহ নির্বাহী দপ্তরের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে তত প্রচারণা বাড়ানোর কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা এটা প্রচার করছি এবং বলা হচ্ছে যে উঠান বৈঠক সহ বিভিন্ন মাধ্যমে এটি প্রচার করার জন্য। নির্বাচন যত এগিয়ে আসবে গণভোটের প্রচারণা বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। এই নির্বাচনে জেলার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে তরুণ ভোটার 3,68,551 জন এবং পোস্টাল ভোটের নিবন্ধন এখন পর্যন্ত 13,918টি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 4টা 47 মিনিটে এই কম্পন অনুভূত হয় ইউরো মেডিটেরিয়ান
সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য মতে উৎপত্তিস্থল ভারতের আসামে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল। এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে 4 কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ। অভিযানে কোনো অনিয়ম কি ধরা পড়েছে কিনা, সেখানে কি হচ্ছে এখন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন আমাদের। ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযান, সেই অভিযানে অনিয়ম ধরা পড়েছে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা সারা দেশে যে এলপিজি যে গ্যাসের যে বোতলজাত গ্যাসের যে দাম নিয়ে আসলে যে একটা নৈরাজ্য চলছে, সিন্ডিকেটের যে কথা শোনা যাচ্ছে, সেই বিষয়টি আসলে ধরা পড়েছে। আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ মোড় এলাকাতে আছে, সেইখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা শহরের আরও একটি যেখানে আরেকটি বোতলজাত গ্যাস বিক্রি করা হয় সেইখানে আসলে ছিলাম, সেইখানে আমরা দেখেছি যে জরিমানা করা হয়েছে। তো আমরা, আপনি জানেন যে অভিযান চলমান রয়েছে সকাল থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাব যৌথভাবে আসলে এই অভিযান রয়েছে। আমরা একটু যিনি আসলে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়া আসলে কি ধরনের সমস্যাটা আসলে এখানে পেলেন, কি ধরনের অনিয়মটা পেলেন। আমরা সকাল থেকেই বিশেষ করে গ্যাস সিলিন্ডারের যে ডিলার পয়েন্ট গুলো রয়েছে, আমরা বিভিন্ন ডিলার পয়েন্টে সকাল থেকে অভিযান পরিচালনা করছি। এখানে আমরা যে অনিয়ম গুলো দেখছি, যে খুচরা বাজারে আগে আমরা গিয়েছি, যে খুচরা সিলিন্ডার গুলো দেখছি 1800 থেকে 1900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মানিকগঞ্জের বিভিন্ন খুচরা বাজারে। তো সেখান থেকে আমরা মূলত তথ্যটা পাচ্ছি যে ডিলার পর্যায় থেকে কোনো ধরনের রসিদ সরবরাহ করা হচ্ছে না। তো আমরা ডিলার পয়েন্টে এসে এই সকল অভিযোগের সত্যতা পেয়েছি। তো এই দেখা যায় যে ডিলার পয়েন্ট থেকে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 12 কেজি সিলিন্ডার, ওনারা 1600 থেকে 1650 টাকা করে নিচ্ছেন, কিন্তু কোনো ধরনের রসিদ দিচ্ছেন না। তো এটা হচ্ছে তাদের একটা অনিয়ম। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই গ্যাসগুলোই কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে 1800 টাকা বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়া এবং অতিরিক্ত দাম নেওয়া এবং বিক্রয় রসিদ সরবরাহ না করার জন্য ইতিমধ্যে আমরা একটি ডিলার পয়েন্টকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি যাতে কোনো না হয়। সোহার শুনছিলেন আসলে যে অনিয়ম কিন্তু চলছে। এই যে বোতলজাত যে গ্যাস, সেই গ্যাসের বেশি দামে তো ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে, সেইখানে যেখানে আসলে ক্ষুদ্র যে ব্যবসায়ী যারা আসলে কিনে নিচ্ছেন, যে পাইকারি যেখানে বিক্রি হচ্ছে, সেইখানে কিন্তু বিনা রসিদে কিংবা ক্যাশ মেমো ছাড়াই কিন্তু তার কাছে বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে, যেন এই বিষয়টা আসলে সহজে ধরা না পড়ে। সোহার, খোরশেদ, আপনাকে ধন্যবাদ। পৌষের শেষ ভাগে সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা আর হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনভর শীত অনুভূত হচ্ছে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। বেলা গড়ানোর সাথে সাথে বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিললেও শীত কমছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেতে খাওয়া মানুষের। শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এদিকে ঘন কুয়াশার কারণে গত রাত 12:30টার দিকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 7 ঘন্টা পর চালু হয় ফেরি। প্রচুর ঠান্ডা, এই ইনকাম কমে গেছে, আমাদের তো গাড়ি ঘোড়ায় চলে না। খুব ঠান্ডা বাবা, এবার ঠান্ডাতে থাকা যায় না। খুব কষ্টে আছি ছাওয়া পাওয়া নিয়ে ঠান্ডার মধ্যে। দর্শক, পাবনার ঈশ্বরদীতে আছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। একটু কলিটের সঙ্গে কথা বলবো। কলিট, জনজীবনে তীব্র শীতের তো বিরূপ প্রভাব পড়ছে। শীত নিবারণে ছিন্নমূল মানুষরা কতটুকু সহায়তা পাচ্ছে সেখানে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোয়ার, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার যে ঈশ্বরদী, যেখানে আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। আমি সেই অঞ্চলে রয়েছি ঈশ্বরদীতে। আসলে আপনি যেটা বলছেন যে ছিন্নমূল এই তীব্র শীতে আসলে যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু খুবই সমস্যা রয়েছে। আমি এখন রয়েছি যে পাবনা ঈশ্বরদী মহাসড়ক, সেই মহাসড়কের পাশে দেখায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত। এখানে কিন্তু আসলে কোনো
শ্রমিককে দেখা যাচ্ছে না, তারা প্রয়োজন ছাড়া আসলে কেউই রাস্তায় বেরোচ্ছে না। আর যদি শীত নিবারণের যে সহযোগিতার কথা বলি, আসলে এবার আমাদের সেভাবে চোখে পড়েনি যে সরকারিভাবে যে শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু আসলে চোখে পড়েনি, এবং বেসরকারিভাবেও কিন্তু দেখা যায়নি যে আসলে সেই যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সেভাবে চোখে পড়েনি। তো তৃণমূল মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা বলছে যে সরকারিভাবে যদি তাদেরকে শীত নিবারণের যে কম্বল বা শীতবস্ত্র বিতরণ যদি করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তারা এই তীব্র শীতে সকাল থেকে ঘন কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা না মিললেও তবে কুয়াশার যে আচ্ছন্ন সেটি কিন্তু রয়েছে, তবে শীত নেই। হিমেল বাতাসে মানুষের আসলে জবুসুদু অবস্থায় এভাবে যদি চলতে থাকে তাহলে বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা নিদারুণ কষ্টের মধ্যেই দিনপাত করবে। সোয়ার কলিট, আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোরো ধানের বীজতলা। টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে সদ্য রোপণ করা চারাগুলোতে। নানা ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। এতে আসন্ন মৌসুমে বোরো উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। বেশ কিছুদিন ধরে তীব্র শীতের কবলে দেশ, এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনাজপুরের হিলিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কিছুদিন পরেই শুরু হবে বোরো রোপণ। সে লক্ষ্যে বীজতলা তৈরি করেছিলেন কৃষক, কিন্তু বেশিরভাগ চারা হয়ে পড়েছে বিবর্ণ। বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে? আমরা কোকড়া লাগে আছে, হ্যাঁ, এই বীজ যদি না হয় শেষ কৃষকের। উপায়ন্তর না পেয়ে অনেকেই আবার নতুন করে বীজতলা তৈরি করছেন। তাতে বাড়ছে খরচ, অন্যদিকে পিছিয়ে যাচ্ছে আবাদের সময়। এতে উৎপাদন ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কিভাবে কি হবে না হবে সেই উপর মালিক জানে। আমরা কিভাবে জমি গাড়বো সেই চিন্তা তো করতেছি। কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের আদর্শ বীজতলা করার, তাহলে সেখানে প্রতিনিয়ত আসলে ড্রেনে পানি থাকবে, যে যখন আসলে টানা 3 থেকে 4 দিন সূর্যের আলো দেখা যায় না, ওই সময়টাতে দেখা গেলো যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে মানে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 396 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। সুন্দরবনে চোরা শিকারীর ফাঁদে আটকে যাওয়া বাঘটি উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে বাঘটিকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বন বিভাগ। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটি অজ্ঞান করে খাঁচায় ভরে খুলনায় নিয়ে যাওয়া হয়। বাঘটি 2 দিন ধরে না খেতে পেয়ে পানি শূন্যতায় ভুগছে। সামনের পায়ের যে অংশে নাইলনের দড়ির ফাঁদে আটকে ছিল সেই অংশটির নিচের দিক থেকে অবশ হয়ে গেছে। প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘ সময় না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাঘটি। সুন্দরবন পূর্ব বন বিভাগের সড়কটির খাল সংলগ্ন এলাকায় শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকে যায়। রোববার দুপুর থেকে বাঘটি উদ্ধারের কার্যক্রম শুরু করে বন বিভাগ। বাঘটিকে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। দর্শক, শেষ করছি এখনকার মতো সংবাদ। সারা দেশের আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।